গত আচ্ছা, গত ক্লাসে লাইভবোর্ড অ্যাপ্লাই করছি। এই পর্যন্ত গত ক্লাসে কোনো আপনাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি থাকে তবে বলতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে গত ক্লাস পর্যন্ত তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আপাতত কোনো কোশ্চেন নাই। আমরা খুব সুন্দরভাবে ও আচ্ছা আচ্ছা আমরা সামনের দিকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আপনার মডেলের কি অবস্থা? এই মডেলটা কিন্তু নিজেদেরকে চেষ্টা করতে হবে, শুধু দেখে দেখে রেখে দিলে হবে না, হ্যাঁ। আর মেইন বিষয় হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড করবে, মানে হচ্ছে মানে এখন ম্যাক্সিমামই এত ইঞ্জিনিয়ার হয়ে গেছে, দেখা যায় যে অনেকেই শুধু মানে কম টাকায় কপি পেস্টের ডিজাইন গুলা করে দেয়। এরকম আমরা পাই, বিভিন্ন ফিডব্যাক বিভিন্ন জায়গাতে দেখি। তখন আমরা যখন অথেন্টিক ডিজাইন করি তখন তাদের সাথে কি আমাদের মিলে না। তখন তারা বলে কি যে হচ্ছে জাস্ট এক মিনিট। হ্যাঁ দাদা। বলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম হুম। তাহলে মোটামুটি কালকে পরশু কি জানাবো আপনাকে? ওই আগামী মাসে তো ঈদের 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 ছুটিতেই মনে করেন যে সময়টা বের করতে হবে। কারণ আমার প্রজেক্টে প্রচুর কাজের চাপ, তো এখন হয়তো ছুটি বের করা কঠিন হয়ে যাবে আমার জন্য। ঠিক আছে। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে জানাবো নি, হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দাদা, আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। হ্যাঁ, আমরা যে পর্যন্ত ছিলাম যে মানে এইটার আপনাদেরকে নিয়ে রান করার মেন উদ্দেশ্য হচ্ছে কি যে এই ডিজাইন গুলো অথেন্টিক ডিজাইন গুলো আমাদের কাছ থেকে বাকি লোক মানে ক্লায়েন্ট পায়। আর দুই নম্বর বিষয় হচ্ছে এতটাই কপি পেস্টের ডিজাইন হয়ে গেছে, যখন আপনি একটা অথেন্টিক ডিজাইন করবেন আপনার তার সাথে আপনার সাথে কি মিলবে না। দেখা গেছে যে সে 4টা রড দিয়ে করে দিছে, 10 10 কলম দিয়ে, আর 6টা রড দিয়ে বলতেছে যে এটা 5তলা 4তলা ফাউন্ডেশন। কিন্তু আপনি যখন ইটার অ্যানালাইসিস করে অ্যাকুরেট ভাবে করতে যাবেন তখন এটা কি হবে না। তখন ভাবে কেউ মনে করবে কি যে হচ্ছে কম রড দিয়ে দেয় তারটাই আমরা কি ওই ডিজাইনটা দিয়ে আমরা কাজ করি। এই একটা বিষয়, এই যে ধারণা গুলো আছে এই জিনিসগুলো যাতে মানে আমার মাধ্যমে হোক আপনাদের মাধ্যমে হোক সবার মাধ্যমে যাতে একটু ছড়িয়ে পড়ে, এই কারণে আপনাদেরকে নিয়ে রান করা। হুম। যেমন হচ্ছে দোতলা ফাউন্ডেশনের জন্য গ্রামে যেমন একটা প্রচলিত আছে যে 4 ফিট বাই 4 ফিট, সাইডের গুলা 4 ফিট বাই 4 ফিট দিবে, মাঝখানেরটা দিবে পাশেরটা দিবে 4.5 ফিট করে, আর মাঝখানের যে কলামের বেসটা দিবে হচ্ছে 5 ফিট করে, একটা মুখস্থ ডিজাইন। দেখবেন যে একটা কলাম থেকে 18 ফুট দূরেও যে ডিজাইনটা দিয়ে রাখছে, 10 ফিট দূরে যে কলামটা আছে সেম ডিজাইনটা দিয়ে রাখছে। কিন্তু আলটিমেটলি কি দুইটা ডিফারেন্স হবে, লোড ক্যালকুলেশন হবে, লোড ক্যালকুলেশন অনুযায়ী কি যেটা ডিস্টেন্স বেশি ওইটাতে লোডটা বেশি আসবে, তখন আমাদের কি বেজের সাইজটা বেশি আসবে। এই এই জিনিসগুলো হচ্ছে যাতে সবাই ভালোভাবে মেনটেন করতে পারে, এই কারণে হচ্ছে বেসিক্যালি আপনাদের সাথে আমার যুক্ত হওয়া এটা। আর দুই নম্বর ইস্যু, আমি যে ক্লাসগুলো দেখাই এগুলো কিন্তু আপনাদেরকে নিজে নিজেও চেষ্টা করতে হবে, নিজে নিজেও চেষ্টা করতে হবে, একবার ছাড়া দুইবার, দুইবার ছাড়া তিনবার, বিশেষ করে ধারাবাহিকতা কোনটার পরে কোন কাজটা করতে হবে। আমি কিন্তু মানে প্রথম থেকেই বলতেছি যে ধারাবাহিকভাবে কোনটার পরে কোন কাজগুলো করতে হয় এটা কিন্তু মনে রাখা একটু টাফ, দরকার হবে আপনার একটা ছোট একটা নোট করে রাখবেন যে এটার পরে এই কাজ এটার পরে এই কাজ। ওইভাবে করতে করতে এক সময় দেখবেন যে আপনাদের আর মানে কোনো সমস্যা হবে না।
আচ্ছা, আমরা লাইভ লোডটা অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে আর্টওয়ার্ক লোডটা কিছুটা দেখানো হয়েছে গত পর্বে, গত ক্লাসে, কিন্তু ওই বিভিন্ন নেটওয়ার্কিং সমস্যার কারণে, জটিলতার কারণে আমাদের বিষয়টা ক্লিয়ার হয় নাই। জাস্ট আমরা একটা আর্টওয়ার্কের বিষয়ে আজকে একটা সেশন দেখবো। টুকিটাকি যেটুকু না জানলেই নয়, মেজর কিছু নিয়ে আমরা আলোচনা করবো না। মাইনর যে ছোটখাটো বিল্ডিং এর জন্য যেটুকু আপনি জানলে ইজিলি আপনি আর্টওয়ার্ক লোডটা অ্যাপ্লাই করতে পারবেন, ওই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, আর্টওয়ার্কের জন্য বিএনবিসি তে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন দিয়ে দিছে, আমরা ওই বিএনবিসি তে যাব। যদিও গত পর্বে দেখাইছে, আমরা প্রথমে চলে যাব ডিফাইন, ডিফাইন থেকে চলে যাব হচ্ছে লোড প্যাটার্ন। লোড প্যাটার্ন থেকে এখানে আমরা দুইটা ডিরেকশনে কি করছি, ওই লোড লোড প্যাটার্ন যে আমরা অ্যাড করছি। একটা হচ্ছে ইকিউ এক্স, ইকিউ ওয়াই, একটা হচ্ছে এক্স ডিরেকশন, একটা হচ্ছে কি ওয়াই ডিরেকশন। আমরা যদি ইকিউ এক্স ডিরেকশনটা প্রথমে দেখি, এটা যদি আমরা মডিফাই ভ্যারিয়েবল লোড এটাতে যাই, আপনাদেরটা যখন আপনারা এই ফাংশনটা ওপেন করবেন, এই সবগুলোর মধ্যে কি কি টিক চিহ্ন দেওয়া এভাবে এভাবে থাকবে। আমাদেরকে প্রথমে যেহেতু এক্স ডিরেকশনে আমরা কাজ করব, আমাদেরকে ওয়াই ডিরেকশনে যত টিক চিহ্ন আছে এগুলো কি করে দিতে হবে, উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পরে এখানে আমাদের একটা অপশন আছে টাইম পিরিয়ড। এটা অপশন আছে কি টাইম পিরিয়ড। এখানে প্রথমে যে দুইটা অপশন আছে প্রথমে এই দুইটা অপশন কিন্তু সেমই, এই দুইটা অপশন সেমই, কিন্তু আমরা এই দুইটা অপশন দিয়ে কাজ করবো না। আমরা করবো কি, ইউজার ডিফাইন দিয়ে একটা কাজ করবো। টাইম পিরিয়ডের একটা ক্যালকুলেশন আছে, ইকুয়েশন আছে বিএনবিসি তে, ওই ইকুয়েশন অনুযায়ী আমরা কি করবো, টাইম পিরিয়ডের একটা ভ্যালু বের করবো, মানটা বের করবো, টাইম পিরিয়ডের একটা ভ্যালুটা বের করবো। তারপরে দেখেন আমাদের কি আছে, স্টোরি রেঞ্জ। স্টোরি রেঞ্জ মানে কি, আমাদের আর্ট কোয়ান্টটা মানে কোথা থেকে কোন পর্যন্ত, কতটুকু কোন জায়গা থেকে কোন পর্যন্ত কি করবে, যখন আর্ট কোয়ান্ট থাকবে আমাদের বিল্ডিংটাকে একটা ভাইব্রেশন দিবে, কম্পনের মতো দিবে। ওইটা হচ্ছে কত মানে ডিস্টেন্সটা কতটুকু, যেমন আমরা এটা সবসময় কাউন্ট করবো কি বেস থেকে একদম টপ পর্যন্ত, বেস থেকে টপ পর্যন্ত। আপনি ইচ্ছা করবে এটা স্টেয়ার টপ পর্যন্ত নিতেও পারেন, পাশাপাশি আপনি রুফ পর্যন্ত নিয়ে এটা কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, স্টেয়ার টপে কখন নিতে হবে, মাস্ট বি নিতে হবে কখন, যখন আপনার অনেক সময় আছে না, ছাদের উপরে স্টেয়ার টপের পাশাপাশি আমাদের এক দুইটা রুম হয়, এরকম যখন রুম টুম থাকবে, তখন কি হবে, তখন হচ্ছে আপনাকে স্টেয়ার টপ পর্যন্ত 100% নিতে হবে। আর যখন শুধু স্টেয়ার টপটাই থাকবে, সিঁড়ি কোঠারাই থাকবে, আর কিছু থাকবে না, তখন আপনি এটা স্টেয়ার টপ পর্যন্ত নিতেও পারেন, পাশাপাশি রুম পর্যন্ত আপনি কমপ্লিট করে দিতে পারেন। দেন আমরা এই ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো কিছুক্ষণ। ফ্যাক্টর নিয়ে আলোচনা করে এই আর ওমেগা সিটি, ইম্পর্টেন্স ফ্যাক্টর, ইম্পর্টেন্স ক্যাটাগরি, ওকুপেন্সি ইম্পর্টেন্স, এইগুলোর মানগুলা কিভাবে আমরা নিয়ে আসলাম বা নিয়ে আসবো, এই জিনিসগুলো আমরা দেখবো। পাশাপাশি এই ভ্যালুগুলো কিভাবে ইনপুট করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। সেম সেম ভ্যালুটাই আপনাকে কি করতে হবে, ওয়াই ডিরেকশনে বসাতে হবে। যখন আমরা ওয়াই ডিরেকশনে কাজটা করবো, তখন আমরা এক্স ডিরেকশনের যে টিক চিহ্নগুলো আছে এটা হচ্ছে উঠিয়ে দিব, ওয়াই ওয়াই ডিরেকশনে টিক চিহ্নটা দিয়ে দিব, ওয়াই ডিরেকশন টিক চিহ্নটা দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে বিএনবিসি তে, আমরা চলে যাব হচ্ছে কি বিএনবিসি তে। আপনাদের কাছে ওই কিছু এক্সেল আছে, বা পার্ট বাই পার্ট আমরা যখন নতুন কোনো এক্সেলে যাব আপনাদেরকে কি দিয়ে দিব। আর আমি যে এক্সেল গুলা ইউজ করতেছি এগুলা আমার ব্যক্তিগত নিজের বানানো না। এটা রুয়েটের যে আশিক ভাই আছে, বড় ভাই, ওনার করা, উনি খুব যথেষ্ট একজন ভালো মানুষ। আর ওনার কাজের কোয়ালিটি, এইটি সবই অনেক ডিফারেন্স অন্যদের চাইতে। আর আমার এই কোর্সটা মূলত মূলত হচ্ছে একটা এন্ট্রি লেভেলের কোর্স। আপনারা যদি আরো হ্যাভি মানে হ্যাভিলি কোর্স করতে চান, তাহলে আপনারা ওই আশিক ভাইয়ের সাথে কমিউনিকেশন করতে পারেন। আমি দরকার হয় আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ওনার লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, আমরা চলে যাবো হচ্ছে এক্সেল ফাইলে। এক্সেল থেকে আমরা চলে যাবো হচ্ছে কি সেসমিক রুট ক্যালকুলেশন বিএনবিসি। এই এক্সেল ফাইলে তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে একটা হচ্ছে ইমেজ আকারে আছে, সেম জিনিসটাই ইমেজ আকারে, যে আমাদের কোন জোনে কত মান ধরে ডিজাইন করতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদের বিল্ডিংটা হচ্ছে কিসের আন্ডার আছে, কোন ফ্রেম স্ট্রাকচার আছে, এই জিনিসগুলো কি ইমেজে, একটা হচ্ছে ইমেজে দেওয়া আছে। আর সবকিছু এভরিথিং এখানে দেওয়া আছে সেসমিক ভ্যালু। দেন আপনি এইটা দেওয়া আছে, জাস্ট আপনি ওই বিএনপিসি থেকে ভ্যালু নিয়ে এখানে ইনপুট করবেন, এটা দেখে দেখে আপনি হচ্ছে কাজের সুবিধার জন্য আপনি হচ্ছে ওই ইটাপসে পরবর্তীতে আমরা ইনপুট করব।
আমরা বিএনবিসি তে চলে যাই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করবেন, সাথে সাথে, অসুবিধা নেই। আচ্ছা, বিএনবিসি তে প্রথমে দেখেন টেবিল নাম্বার 6 পয়েন্ট। হ্যাঁ, বিএনবিসি তে প্রথমে দেখেন টেবিল নাম্বার কি 6.2.0, 6.2.0, এখানে দেওয়া আছে স্ট্রাকচার টাইপ। প্রথমে আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রে কাজে লাগবে। এই জিনিসগুলো কিন্তু আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন একদম। আর আজকে যখনই যে কোনো বিল্ডিং ডিজাইনের জন্য এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা দেখেন স্ট্রাকচার টাইপ এখানে আছে কি, এখন আছে আমাদের দুইটা টাইপের হচ্ছে আরসিসি স্ট্রাকচার হয়। একটা হচ্ছে কি কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই ফ্রেমটা কখন হবে, যখন আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে বা ওইটা অটোক্যাড যে প্ল্যানটা আছে ওইটার মধ্যে কি থাকবে না, কোনো কোনো শেয়ার ওয়াল থাকবে না, মানে লিফট রোড থাকবে না, কোনো শেয়ার ওয়াল থাকবে না। ওইটা হচ্ছে কি কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। নো নো শেয়ার ওয়াল, হ্যাঁ। আর যখন আমাদের অল আদার স্ট্রাকচারাল সিস্টেম হবে, যখন কি উইথ, যখন আমার বিল্ডিং এ লিফট কোড থাকবে বা শেয়ার ওয়ালটা থাকবে, ওইটা হবে কি অল আদার স্ট্রাকচারাল সিস্টেম, অল আদার স্ট্রাকচারাল সিস্টেম। তবে আমরা যদি বলি যে আমাদের যে যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি এই প্রজেক্টটা আমাদের কিসের আন্ডারে বসছে, আমাদের প্রজেক্টটা কি অল আদার স্ট্রাকচারাল সিস্টেমের মধ্যে পড়ছে নাকি হচ্ছে কনক্রিট মুভমেন্ট রেজিস্ট্যান্স ফ্রেমের মধ্যে পড়ছে? আমাদের প্রজেক্টটা মানে কোন সিস্টেমের মধ্যে, স্ট্রাকচার টাইপটা কেমন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদেরটা হচ্ছে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আচ্ছা, আমাদের কোর্স হচ্ছে কনক্রিট মুভমেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা পেয়ে গেলাম কি প্রথমে, যে প্রথম ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে বের করতে হবে আমাদের স্ট্রাকচার টাইপটা কি। এটা আমাদের টাইপটার মধ্যে হচ্ছে কি, যদি শেয়ার ওয়াল থাকে, যদি শেয়ার ওয়াল থাকে বা লিড কোড থাকে, ওইটা হচ্ছে কি ওয়াল আর স্ট্রাকচারাল সিস্টেমের মধ্যে পড়বে। ওইটা ব্যতীত যা কিছু আছে সব পড়বে কি কনক্রিট মুভমেন্ট রেজিস্ট্যান্স ফ্রেমের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এই একটা অপশন পেয়ে গেলাম। হুম, এইটার পরে এখানে দেখেন আমাদের একটা কি আছে, টাইম পিরিয়ডের ক্যালকুলেশনের একটা ইকুয়েশন দেওয়া আছে, টি এর সমান সমান সিটি এইচ এন পাওয়ার হচ্ছে এক্স। হ্যাঁ, সিটির ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, এই যে স্ট্রাকচার টাইপ থেকে পাবো। যেহেতু আমরা হচ্ছে স্ট্রাকচার টাইপ পাইলাম হচ্ছে কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমের আন্ডারে, তাহলে আমরা সিটির ভ্যালু কত হচ্ছে 0.0466। যদি আমাদের প্রজেক্টের যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি এটাতে যদি স্ট্রাকচারাল সিস্টেম থাকতো, তাহলে আমরা কি করতাম, তখন আমরা নিতাম এই মানটা নিতাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সিটির ভ্যালুর মানটা বসাই দিলাম। সিটি ভ্যালুর মান বসানোর পরে এখন কি এইচটা হচ্ছে কি বিল্ডিং হাইট, এইচটা হচ্ছে বিল্ডিং হাইট, বিল্ডিং হাইট। হ্যাঁ, এই হাইট, একটা বিষয় মনে রাখতে হবে, বিএনবিসি তে বিএনবিসি তে যা কিছু দেওয়া আছে, বিএনবিসি তে যা কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে কি আমাদের কি এসআই ইউনিটে দেওয়া আছে, এসআই ইউনিটে, মিটার মিলিমিটারে নিতে, মিটার বা মিলিমিটার এসআই ইউনিটে দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা যে বিল্ডিং হাইটটা বসাবো এই হাইটটা অবশ্যই আমাদেরকে কিসে বসাতে হবে, মিটারে বসাতে হবে। আমরা যদি ফিটের বসে কাজ করি তাহলে কিন্তু আমাদেরটা হবে না। তাহলে আমরা কি করব, এই হাইটটা হবে কোন পর্যন্ত, উইন্ডওয়ার্ডের ক্ষেত্রে আর হচ্ছে উইন্ডওয়ার্ডের ক্ষেত্রে আর আর্টওয়ার্কের রোডের ক্ষেত্রে হাইটটা একটু ডিফারেন্স আছে। আর্টওয়ার্কের হাইটটা যে ক্যালকুলেশনটা করি আমরা করি কোন থেকে, একদম বেসের নিচ থেকে, একদম বেস থেকে, এই বেস থেকে একদম বিল্ডিং এর রূপ পর্যন্ত, বিল্ডিং এর রূপ পর্যন্ত। আর যদি আমাদের রুফের উপরেও যদি আমাদের কি হয়, ছাদের মধ্যে অনেক সময় যে আমরা দুই একটা মানে রুম টুম করা হয় থাকার জন্য, ওইরকম যখন করা হয় তখন কিন্তু আপনাকে কি করতে হবে, একদম
ওই টপ স্ল্যাব পর্যন্ত করতে হবে, মানে স্টেয়ার টপ পর্যন্ত তখন চলে যেতে হবে। আমরা এখন যেটা আমাদের এই সাবে কি নাই, অন্যান্য এই স্ল্যাবের মধ্যে রূপ স্ল্যাবের উপরে স্টেয়ার মানে সিঁড়ি কোঠা ছাড়া আর কোনো কিছু আমরা করবো না। এই কারণে আমরা কি করব, হাইটটা নিব হচ্ছে রূপ পর্যন্ত। তাহলে আমি এই সাপোজ এই সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আমার ফাউন্ডেশনটা হবে 8.5 ফিট নিচে। ইজিএম থেকে হবে 8.5 ফিট নিচে, হ্যাঁ, 8.5 ফিট। তবে ইজিএম থেকে যদি 8.5 ফিট হয়, বা 8 ফিটই আমি ধরলাম, অ্যাপ্রক্সিমেট 8 ফিটই ধরলাম। 8 ফিট আমার আমার হচ্ছে উপরে হচ্ছে আছে তিনতলা ফাউন্ডেশন, এক প্রতি স্টোরি যদি মানে 10 ফিট করে কাউন্ট করি, তাহলে হচ্ছে 3×10 = 30, আর হচ্ছে 7 ফিট বা 8 ফিট। 8 ফিট যদি কাউন্ট করি তাহলে কত হয়, 38 ফিট। তাহলে আমার এই কোয়েশনটা কেমন হবে, এই কোয়েশনটা হবে এরকম: সিটির ভ্যালু মান পেলাম হচ্ছে 0.0466, এটা ইন্টু হচ্ছে এইচটা কত, এইচ আমরা কত পাইছি, 38। 38 বা আপনি যদি 7 ফিট ধরেন তাহলে 37 হবে। আর যদি বেসটা হচ্ছে 8 ফিট নিচে ধরেন তাহলে 38 হবে। এটা কোনো আহামরি ওরকম কিছু না, আপনি 7 ফিট 8 ফিট এরকম আপনি একটা যে কোনো একটা ধরে নিতে পারেন। 38 ফিট ভাগ হচ্ছে কত, এই ফিটটাকে আমাকে কি করে নিতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। মিটার যদি নিয়ে যায়, আমরা জানি কি এক 1 মিটার সমান সমান 3.28 ফিট, 3.28 ফিট। বলতে 38কে 3.20 দিয়ে ভাগ করে আমাদেরকে এম এর মান কত পেয়েছি কত পেয়েছি আমরা, 0.9। এম এর মানটা উপরে আমরা পাওয়ারটা কত দিব, 0.9। আচ্ছা, এটা ক্যালকুলেশন করেন তো কত আসে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা করেন কত আসে। আচ্ছা, আমরা কি পাইছি, 0.0466 ইন্টু 38, 38 ভাগ হচ্ছে 3.28। এটার পাওয়ারটা কত আছে আমাদের, পাওয়ারটা হচ্ছে 0.9। 1.134 জিরো এটা পয়েন্ট আমার বলেছে। 0.42, 0.42। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমরা কি টি টাইম পিরিয়ডের মানটা আমরা কি পেয়ে গেলাম, টাইম পিরিয়ডের মানটা পেলাম 0.42। তাহলে আমরা কি করলাম, এইখানে যে আমাদের একটা সেসমিক ভ্যালু আছে, জাস্ট এইখানে আমরা যে কোনো একটা জায়গায় নোট করে রাখবো যে যেহেতু এখানে টাইম পিরিয়ডের অপশনটা নাই, আমরা এই ট্যাবসে চলে যাব। এই ট্যাবস থেকে আমরা চলে যাবো, এখানে আমাদের কত হবে, যখন আমরা 37 ফিট ধরছিলাম তখন 0.41, এখন হবে কি 0.42। আচ্ছা। এই পর্যন্ত গেছে। এরপরে আমরা স্টোরি রেঞ্জটা তো আমরা বুঝে গেছি কিভাবে বসাতে হবে। এখন আমরা ফ্যাক্টরস নিয়ে আলোচনা করবো, কি করবো, ফ্যাক্টরস নিয়ে, যে রেসপন্স, মডিফিকেশন আর ওমেগা সিডি, ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন কিছু আছে যে সেসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং, সেসমিক ডিজাইন ক্যাটাগরিজ। হ্যাঁ, আমাদের বিল্ডিংটা কোন ক্যাটাগরিতে পড়ছে, আমরা কিন্তু প্রথমে পাইছি কি স্ট্রাকচার টাইপ, কোন টাইপের স্ট্রাকচার। এখন হবে কি, এখন আমাদেরকে বের করতে হবে কি কোন ক্যাটাগরিতে আমাদের বিল্ডিংটা পড়ছে। আমাদের কি কয়টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে বি, সি, ডি। বি, আরেকটা হচ্ছে কি সি, আরেকটা হচ্ছে কি ডি। হ্যাঁ, আপনাদের কি মনে আছে বি মানে কি, সি মানে কি, ডি মানে কি? এটা হচ্ছে বি মানে হচ্ছে কি, ওএমআরএফ,
সি মানে হচ্ছে কি IMRF। আর ডি মানে SMRF। আচ্ছা, বি মানে হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিংস ফ্রেম। বি মানে হচ্ছে কি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিংস ফ্রেম। সি মানে হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ডি মানে হচ্ছে কি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। হ্যাঁ, বি হচ্ছে, আমরা যদি একদম ইজিলি ভাবে মনে রাখতে চাই, বি মানে কি যেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কম। যেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কম ওইটা হচ্ছে বি ক্যাটাগরি। আর হচ্ছে যেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা মাঝারি ওইটা হচ্ছে সি ক্যাটাগরি। আর যেখানে ভূমিকম্প হওয়ার প্রবণতা সবচাইতে বেশি ওইটা হচ্ছে ডি ক্যাটাগরি। এটা হচ্ছে ডি ক্যাটাগরি। যেটা বি ক্যাটাগরি ওইটাকে বলি আমরা অর্ডিনারি মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর হচ্ছে যেটা হচ্ছে সি ক্যাটাগরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। ডি ক্যাটাগরি স্পেশাল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। আমরা মূলত বি ক্যাটাগরিতে খুব একটা ডিজাইন আমরা করি না। আমাদের বিল্ডিংটা যদি বি ক্যাটাগরিও থাকে কিন্তু আমরা কি করি, বি ক্যাটাগরি হিসাবে ডিজাইন করি না। আমরা হচ্ছে সি ক্যাটাগরি ধরে ডিজাইন করি, পাশাপাশি হচ্ছে যেখানে স্পেশাল হয় ওখানে আমরা ডি ক্যাটাগরি হিসাবে ডিজাইন করি। ডি ডি ক্যাটাগরি হিসাবে ডিজাইন করি। বি ক্যাটাগরিটা আমরা খুব একটা কি করি না। যদি আমাদের ক্যাটাগরিটা যদি বি ক্যাটাগরিতে বিল্ডিংটা পড়ে কিন্তু আমরা বি ক্যাটাগরিতে কি করি না, ডিজাইনটা করি না, প্র্যাকটিস করি না। আমরা সবসময় কি তখন ওই ডিজাইনটা আমরা সি ক্যাটাগরিতে করি। আর বাকি ডিজাইন গুলো হচ্ছে আমরা কি করতে ডি ক্যাটাগরিতে করি, স্পেশাল যেটা বিষয়টা থাকে। আচ্ছা, তাহলে আমরা কি সেসমিক ডিজাইন ক্যাটাগরি নিয়ে একটা হালকা একটা কি পেলাম ধারণা, আইডিয়াটা পেলাম যে সেসমিক ডিজাইন ক্যাটাগরি কি। আমরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু এটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনার বিল্ডিংটা হচ্ছে কোন স্ট্রাকচারের আন্ডারে, দেন হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়ে। হ্যাঁ, এই ক্যাটাগরিটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটা হচ্ছে বের করার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই ক্যাটাগরিটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে কি টেবিল নাম্বার 6.2.13। টেবিল নাম্বার 6.2.13। আমাদের এই ক্যাটাগরিটা বোঝার জন্য যেতে হবে কি সয়েল সাইড ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টিস। এটা তিনটা ভাগে আমরা কি করতে পারি, সয়েলের সাইড ক্লাসটা নির্বাচন করতে পারি, সয়েলের সাইড ক্লাসটা নির্বাচন করতে পারি। তার মধ্যে সবচাইতে আমরা ব্যবহার করবো কি এসপিটি ভ্যালু থেকে আমরা সয়েলের সাইড ক্লাসটা কি করব, নির্বাচন করব। এসপিটি ভ্যালু থেকে আমরা কি করব, সয়েলের যে সাইড ক্লাসটা আছে এটা হচ্ছে নির্বাচন করব। দেখেন এখানে কয়েকটা টাইপের আছে। মানে এসপিটি ভ্যালু মানে কত হবে, 50-এর উপরে গেলে কি, 50-এর নিচে আসলে কি, তারপরে হচ্ছে 15 থেকে 50 হলে কি, দেন হচ্ছে 15 থেকে ছোট হলে কোন টাইপের হচ্ছে আমাদের সয়েল ক্লাস থেকে আমরা সয়েলের সাইড ক্লাস থেকে এই জিনিসটা পেয়ে যাবো। এস এ টাইপের সয়েল এটা আমাদের কি বাংলাদেশে এটা নাই। বা এস এ টাইপের যে সয়েলটা আছে সয়েলের সাইড ক্লাস থেকে এস এ টাইপটা আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, বাংলাদেশে এটা নাই। দেন এসবি টাইপের যে সয়েলটা আছে এটা জাস্ট শর্টকাট একটু ধারণা দেওয়া আপনাদেরকে। এসবি টাইপের যেটা আছে এটা হচ্ছে খুব কম রেয়ার, যে পাহাড়ি যে অঞ্চলগুলো থাকে যেমন হচ্ছে লামা, বান্দরবান, এইসব পাহাড় সাইডে যেটা থাকে ওই সব সাইডে হচ্ছে এটা মাঝে মাঝে পাওয়া যায়। হ্যাঁ, এসবি টাইপের যে সয়েলটা থাকে
দেন এসসি টাইপের এইটা যে আমাদের যে ম্যাক্সিমাম কাজটাই কি সাথে হয়, এসসি টাইপের যে হয়, আর পাশাপাশি এসডি টাইপের হয়। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সয়েল টেস্টের যে রিপোর্টটা আছে ওই রিপোর্টটা থেকে আমাদেরকে বের করতে হবে আমাদের সয়েলের সাইট ক্লাসটা বের করতে হবে। হ্যাঁ, সাইট ক্লাসটা বের করে আমাদের দেখতে হবে যে আমাদের সাইট ক্লাসটা আমাদের কি এসসি এসসি ক্যাটাগরিতে আছে নাকি এসডি ক্যাটাগরিতে আছে। আচ্ছা, এই কারণে আমরা চলে যাবো আমাদের এক্সেল ফাইলে। আচ্ছা, এক্সেল দেখেন একটা আছে কি সাইড ক্লাস অ্যাভারেজ এসপিটি, সাইড ক্লাস অ্যাভারেজ এসপিটি। হ্যাঁ, আপনাদের কাছে দেখেন আমি একটা সয়েল টেস্টের রিপোর্টের এন ভ্যালু একটা পেজ আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি। আপনারা সবাই দেখছেন জিনিসটা? হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাদের সাথে আমি একটা শেয়ার করছি যে এই প্রজেক্টের সয়েল টেস্টের রিপোর্টটা শেয়ার করছি। আচ্ছা, হ্যাঁ, রিপোর্টটা পাইছি আমরা। রিপোর্টটা পাইছি না? এখানে দেখেন তিনটা আছে, বলুন 1 2 3। আমরা প্রথমে কি করব, ওয়ানে হচ্ছে 5 ফিট অন্তর অন্তর যে এসপিটি ভ্যালু গুলো বসাবো। তারপরে যেহেতু আমার তিনটা বোরিং আছে, 2 নাম্বারে কি এসপিটি ভ্যালু গুলো বসাবো, 3 নাম্বারে কি এসপিটি ভ্যালু গুলো বসাবো। বসানোর পরে আমি কি করব, এই তিনটা এসপিটি অ্যাভারেজ যে এসপিটি আছে যোগ করব। যোগ করে আমি যেহেতু আমাদের তিনটা বোরিং দিয়ে আমি ভাগ করে দিব। তাহলে হচ্ছে আমি এসপিটি ভ্যালু গুলো একটু বসিয়ে দেখি প্রথম। 3 5 7 8, তারপর হচ্ছে 20 10 16 18, 26 34 37 42। এখন দেখেন আমাদের এটা হচ্ছে 60 ফিট পর্যন্ত একটা বোরিং করা হয়েছে, 60 ফিট পর্যন্ত একটা বোরিং করা হয়েছে। 60 ফিট পরে আমরা এসপিটি ভ্যালু কত পেয়েছি, 42। কিন্তু বিএনবিসি নিয়ম অনুযায়ী আপনাকে যে কোনো সয়েল টেস্ট করতে গেলে সেটা যদি 2 তলা হয় 3 তলা হয়, আপনাকে কি করতে হবে, 100 ফিট পর্যন্ত কি করতে হবে, বোরিংটা করতে হবে। 100 ফিট পর্যন্ত যদি বোরিং না করেন আপনি কি করতে পারবেন না, সয়েলের যে সাইড ক্লাসটা আপনি নির্বাচন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কি করি, যখন আমাদের ওভার স্পিডি 50-এর বেশি হয়ে যায়, ওভার স্পিডি বলতে আমরা 50 50 বুঝি, হ্যাঁ। যখন আমাদের ওভার স্পিডি 50-এর বেশি হয়ে যাবে তখন আমরা বাদ বাকি নিজের যতগুলো আছে অপশন আমরা কি করে দিব, 50 করে দিব। 60 ফিটে আমরা পাইছি কত, 42। তারপরে যেহেতু আমাদের এসপিটি আর আমরা কালেক্ট করি না, আমরা এখানে একটা আহ, ধরে নিলাম যে 65 ফিটে আমাদের কত আছে, 50 করে আছে। তাহলে আমরা এটা বসাই দিলাম, বলবো অনেক। তারপর হচ্ছে আমরা 2 নাম্বারে যাব। আমার কাছে হার্ড কপি আছে, তো সয়েল টেস্টের রিপোর্টে আমি ওই হার্ড কপি থেকে মানগুলো বসাচ্ছি। 2 7 8 7 18 12 14 25 33। এইটা হচ্ছে আপনার যে 50 ফিটের একটা বোরিং করা আছে, 50 ফিটের একটা বোরিং করা আছে। আমরা কত ফিট পর্যন্ত, আমরা কত পাইছি, 33 পাইছি। আমরা 55 ফিটে মনে করলাম যে এটা হচ্ছে 40 আছে। তারপরে হচ্ছে আমি বললাম হচ্ছে 45 আছে। দেন পরে যে এসপিটি গুলো আছে এটা হচ্ছে আমি 50 হিসাবে আমি সবগুলাই কি করলাম, কাউন্ট করে নিলাম, সবগুলাই কাউন্ট করে নিলাম। দেন আমরা কি সাথে যাব, থ্রিতে যাব। দেন আমরা থ্রিতে যাব। থ্রিতে যে আমি যে এসপিটি ভ্যালু আছে 3, তারপর হচ্ছে কি 6, দেন হচ্ছে 6 এর পর আছে 7 9 12 20 9 12 20, দেন হচ্ছে 10 19 20, সরি 19-এর পর হচ্ছে 27 35 35-এর পরে হচ্ছে 35। আমাদের 50 ফিটের স্পিডের ডাটা নেওয়া শেষ, 35-এর পরে আমি 40 মনে করলাম। তারপরে 45 47
তারপর হচ্ছে ওভার স্পিডটি আমি দিয়ে দিলাম। এখন আমার কি হবে, এখানে ওভার স্পিডটি আমার কত আছে, 15 পয়েন্ট, এখানে ওভার স্পিডের কত আছে, 15.22। হ্যাঁ, এটা আপনারা নোট করেন, 15.22। দেন হচ্ছে আমার ওভার, এইটাতে স্পিডটি পাইছি কত আমি, 13.80, 13.80। পাশাপাশি এটাতে কত পাইছি আমি, 14.83। এই তিনটা যোগ করে আমি কি করব, এই তিনটা যোগ করে আমি হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমি একটু কাজ এটা করি। আচ্ছা, প্রথমটা আমি কত পাইছি, 14.83 যোগ 2 তে যাব, 13.80 প্লাস হচ্ছে, দিতে যাবো 15.22, 15.22 যোগ হচ্ছে 15.22 সমান সমান, এটাকে আমি কি করে দেব, হ্যাঁ 43.83, এটাকে আমি কত দিয়ে ভাগ করে দিব, যেহেতু আমার তিনটা বলি আমি 3 দিয়ে ভাগ করে দিব। কত আসছে আমাদের, এসপিটিটা কত আসছে, 14.61, 14.61। তবে এখন আমরা বিএনপিসি পড়ে যে কি করব, জিনিসটা দেখবো যে আমাদের 14.61টা কোন পজিশনে আছে। আচ্ছা, আমাদের কি আছে, আমরা যে এসপিটি অ্যাভারেজ এসপিটিটা পাইলাম, অ্যাভারেজ এসপিটিটা আমার কিসের ভিতরে আছে, অ্যাভারেজ এসপিটিটা আমাদের কিসের মধ্যে আছে, 14 পয়েন্ট আমরা কত পাইছি, 2 পাস যাই সামথিং হোক না কেন, তাহলে আমরা কি কোনটার মধ্যে পাইলাম, আমাদের তাহলে কোন ক্যাটাগরিতে পাইছি আমরা, কি এইচডি ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে পাইছি, এইচডি ক্যাটাগরিতে। এখন যদি আপনি মনে করেন যে ওই আরেকটা দিক যদি চিন্তা করেন, যেহেতু আমার এই প্রজেক্ট হচ্ছে সাভারে বা ঢাকাতে, এটা হচ্ছে সেসমিক জোন হচ্ছে 2, সেসমিক জোন 2। আর যেহেতু এটা ছোটখাটো একটা বিল্ডিং, ছোটখাটো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি কি করে নিতে পারেন, এটাকে হচ্ছে আপনি আহ, মানে এসসি ক্যাটাগরিতেও আপনি যদি চান, এটা আপনি জাজমেন্টের উপর ডিপেন্ড করে, যদিও এই এসসি ক্যাটাগরিতে নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা আপনার জাজমেন্টের উপর ডিপেন্ড করে, এটা আপনি জাজমেন্ট করে যদি আপনার মনে হয় না আমি এসসি ক্যাটাগরিতে নিয়ে কাজ করবো, এটাতে আপনি করতে পারেন আপনার মতো। কিন্তু আমরা এখানে কি ক্যাটাগরিতে পাইলাম, এইচডি ক্যাটাগরিতে পাইলাম, এইচডি ক্যাটাগরি। এইচডি ক্যাটাগরি মানে কি, তাহলে আমরা সহায়তা পেয়ে গেলাম যে কি ক্যাটাগরিতে পড়ছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সহায়তা পাইছি হচ্ছে কি ক্যাটাগরিতে, এইচডি ক্যাটাগরি। হ্যাঁ, এইচডি ক্যাটাগরিতে আমরা কি পাইছি, কোন জোনে পড়ছে আমাদের, জোন 2। ঢাকা হচ্ছে, ঢাকা সাভার হচ্ছে জোন